ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা ব্রিজের পিলার ঠিক কতটা ভার সইতে পারবে বা একটা ধাতব পাত কতটা চাপ নেওয়ার পর দুমড়ে মুচড়ে যাবে, সেটা আগে থেকেই মেপে নেওয়ার কিন্তু একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে। হ্যাঁ, যাকে আমরা স্ট্রেস টেস্ট বলি আর কি। একদম তাই। মানে কাঠামোটার ওপর ইচ্ছে করে একটা অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়। ব্যাপারটা ভীষণ গাণিতিক আর ছকে বাঁধা। কাঠামোটা ঠিক কোন পয়েন্টে গিয়ে ভাঙবে তার লিমিটটা চিনে নেওয়াই তো এই টেস্টের মূল উদ্দেশ্য। রাইট। আর যেহেতু একটা জড় কাঠামোর নিজস্ব কোনো অনুভূতি নেই, তাই সেখানে এই পরীক্ষা চালানোর মধ্যে কোনো আবেগ বা নৈতিকতার প্রশ্নও ওঠে না। পুরোটাই নিখাদ হিসেব নিকেশের ব্যাপার। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা তো একেবারেই আলাদা। ঠিক এখানেই আজকের পয়েন্টটা। এই একই স্ট্রেস টেস্ট যদি লোহা বা কংক্রিটের বদলে কোনো মানুষের আবেগের ওপর, আরও নির্দিষ্ট করে বললে একটি গভীর ভালোবাসার সম্পর্কের ওপর প্রয়োগ করা হয়, তখন দৃশ্যপট ঠিক কেমন দাঁড়ায়? তখন তো আর গাণিতিক হিসাব কাজ করবে না, তাই না? একদমই না। আর আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা অদ্ভুত, মনস্তাত্ত্বিক এবং চরম ঝুঁকিপূর্ণ পরীক্ষার গল্পই ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। দারুণ একটা বিষয়। আজকের আমাদের মূল উৎস হল জাকির পারভেজের লেখা একটি অত্যন্ত আবেগময়, কিছুটা পরাবাস্তব এবং গভীরভাবে দার্শনিক পত্র, চিঠি, যার শিরোনাম দ্য পেনিটেন্ট প্লি টু পদ্মাবতী বা মহামহিমাসু পদ্মাবতী। হ্যাঁ, মানুষের মনের এবং সম্পর্কের গভীরতা মাপার এই ধরনের পরীক্ষা অত্যন্ত জটিল আর বেশ বিপজ্জনক একটি বিষয়ও বটে। বিপজ্জনক তো বটেই, কারণ এখানে তো কোনো মাপকাঠি নেই। ঠিক, একটা ধাতব পাত ভাঙলে তার শব্দ পাওয়া যায়, চোখের সামনে ফাটলটা স্পষ্ট দেখা যায়, কিন্তু মানুষের মন ভাঙলে বা ভেতরে অভিমান জমলে তার তীব্রতা মাপা কোনো যন্ত্রের পক্ষে তো সম্ভব নয়। সেটা মাপা সত্যি অসম্ভব। চিঠির শুরুতেই আমরা দেখি এক বিষণ্ণ অথচ অদ্ভুত সুন্দর গোধূলির চিত্র ফুটে ওঠে। আকাশের ললাটে তখন সিঁদুরে মেঘের থমথমে আলপনা। আচ্ছা। আর এই প্রাকৃতিক পরিবেশের বর্ণনা কিন্তু নিছক কোনো নৈসর্গিক দৃশ্য নয়, এটা একটা মেটাফর হিসেবে কাজ করছে। একদম। এটি আসলে পদ্মাবতীর ব্যথিত, অপেক্ষামান হৃদয়ের এক নিখুঁত প্রতিচ্ছবি। চিঠির বয়ান অনুযায়ী পদ্মাবতী এক বুক তৃষ্ণা আর তীব্র ব্যাকুলতা নিয়ে পথ চেয়ে বসেছিলেন। আর ঠিক সেই মুহূর্তে লেখক এক পাষাণ হৃদয়ের নিদারুণ ছলনার আশ্রয় নিয়ে তাকে অবহেলার তপ্ত বালুকা বেলায় দাঁড় করিয়ে রাখলেন। এখানে এই পাষাণ হৃদয়ের নিদারুণ ছলনা শব্দগুচ্ছ খুব মনোযোগ দিয়ে দেখার মতো। লেখক নিজেকে সরাসরি পাষাণ বা পাথর বলছেন না। হ্যাঁ, তিনি বলছেন এটা একটা ছলনা বা অভিনয়। রাইট। অর্থাৎ তিনি ইচ্ছে করেই প্রিয় মানুষটিকে অবহেলার এই যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন। আর এই জায়গাটাতেই সেই ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রেস টেস্টের বিষয়টা ফিরে আসে। ঠিক বলেছেন। একটা উপাদানের স্থায়িত্ব মাপতে যেমন অতিরিক্ত চাপ দেওয়া হয়, ঠিক তেমনি লেখক ও ভালোবাসার গভীরতা মাপতে ইচ্ছে করে বিরহের একটা জাল বুনেছিলেন। হ্যাঁ, উনি দেখতে চাইছিলেন এই অবহেলার পর অপর প্রান্তের মানুষটির প্রতিক্রিয়া কি হয়, সম্পর্কটা কি ভেঙে পড়ে নাকি টিকে থাকে। কিন্তু একটা জলজন্তু মানুষের আবেগের ওপর যখন এই পরীক্ষা চালানো হয়, তখন সেই আঘাতটা তো বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসার কথা, তাই না? অবশ্যই। কারণ একটা জড় পদার্থ তো পাল্টা আঘাত করে না, কিন্তু আবেগ তো নীরব থাকে না। যিনি এই ইচ্ছাকৃত অবহেলার আগুনটা জ্বালালেন, তিনি নিজে কি এর আঁচ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পেরেছিলেন? মোটেও না। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চিঠির পরতে পরতে ছড়িয়ে থাকা লেখকের আত্মদহনের বর্ণনায়। উনি নিজেও পুড়ছিলেন। হ্যাঁ, তিনি এই আঘাতের আঁচ থেকে একটুও সুরক্ষিত ছিলেন না। লেখক খুব স্পষ্টভাবে স্বীকার করেছেন যে তার নিজের বোনা এই বিরহের জালে পদ্মাবতীর কোমল চিত্তে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তার প্রতিটি দহন লেখকের নিজের আত্মাকেও সমানভাবে দগ্ধ করছে। যে আগুন তিনি জ্বেলেছিলেন অপরজনের ভালোবাসার গভীরতা মাপার জন্য, সেই একই আগুনে তিনি নিজেও পুড়ছেন। একদম তাই। এই দহনটা কোনোভাবেই একপাক্ষিক নয়। আর এখানেই এই মনস্তাত্ত্বিক পরীক্ষার সবচেয়ে বিস্ময়কর দিকটি উন্মোচিত হয়। সেটা কেমন? এই তীব্র আত্মিক দহলের ভেতর দিয়েই লেখক পদ্মাবতীর সত্তার এক গোপন ঐশ্বরিক রূপ আবিষ্কার করেন, যা হয়তো সাধারণ বাধাহীন প্রেমের সমীকরণে চিরকাল অদেখাই থেকে যেত।
আচ্ছা, মানে একটু বাধা না পেলে এই রূপটা দেখাই যেত না। হ্যাঁ, পদ্মাবতীর আরক্তিম আঁখি এবং নিভৃত হাহাকার মহাকালের দরবারে এক অমোঘ সত্যকে উন্মুক্ত করে দেয়। এই নীরব হাহাকার এবং সজল অভিযোগ আসলে কি প্রমাণ করছে সেটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। চলুন। লেখক চিঠিতে নিজেকে একজন যাযাবর পথিক হিসাবে উল্লেখ করেছেন। এখন একজন যাযাবরের তো কোনো স্থায়ী ঠিকানা থাকে না, সে কোথাও শিকড় গাড়ে না। ঠিক, সে তো কেবল ঘুরে বেড়ায়। কিন্তু এই পরীক্ষার পর পদ্মাবতীর ওই নীরব যন্ত্রণার রূপ দেখে এই যাযাবর পথিক হঠাৎ বুঝতে পারছেন যে তিনি আসলে নিজের অজান্তেই অপর মানুষটির সত্তার অনেক গভীরে নিজের শিকড় গেঁথে ফেলেছেন। দারুণ একটা পয়েন্ট। আর এই উপলব্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে চিঠির সবচেয়ে শক্তিশালী এবং দার্শনিক একটি লাইন। লাইনটা ছিল, অভিমান তো কেবল তাদের প্রতিই সাজে যাদের প্রতি প্রত্যাশার আকাশ অসীম থাকে। ওয়াও, সত্যি অসাধারণ একটা লাইন। হ্যাঁ, মানে এই লাইনটি আসলে একটা সম্পর্কের পুরো মানচিত্রটাই বদলে দেয়। সত্যি বলতে এই লাইনটি অভিমানের মনস্তত্ত্বের একদম শেকড়ে গিয়ে আঘাত করে। সাধারণ রাগ বা ক্ষোভের সাথে তো অভিমানের একটা বিস্তর ফারাক রয়েছে। ঠিক, রাগ তো যে কারোর উপরই করা যায়। একদম, রাস্তায় হাঁটা অচেনা কোনো মানুষের উপরও রাগ করা যায়। রাগ আসে বিরক্তি বা সীমানা লঙ্ঘনের অনুভূতি থেকে, কিন্তু অভিমান তো অচেনা মানুষের উপর করা যায় না। হ্যাঁ, অভিমানের জন্ম হয় একান্ত আপনজনের কাছ থেকে এবং তার ভিত্তি হলো অসীম প্রত্যাশা। ঠিক তখনই যদি সেখানে কোনো অবহেলা বা দূরত্ব তৈরি হয়, তবে যে সূক্ষ্ম, গভীর এবং নীরব অনুভূতি জন্ম হয়, সেটাই তো অভিমান। একদম নিখুঁত ব্যাখ্যা। লেখক এখানে বুঝতে পেরেছেন যে পদ্মাবতীর এই তীব্র অভিমান আসলে প্রত্যাখ্যান নয়, এটি তার প্রতি অসীম ভালোবাসা এবং অধিকার বোধেরই এক অন্য রূপ। কিন্তু মানে আধুনিক মনস্তত্ত্বের আলোকে বা দৈনন্দিন সম্পর্কের জায়গা থেকে দেখলে এখানে একটা বড় ধরনের নৈতিক প্রশ্ন জাগতে পারে। কিরকম? ধরুন, কারো আবেগ নিয়ে এভাবে খেলা করা, তাকে ইচ্ছে করে অবহেলা করা, এটাকে কি এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল বা ম্যানিপুলেশন হিসেবে ধরা যায় না? হ্যাঁ, আজকালকার দিনে এটা ভাবাটা খুবই স্বাভাবিক। ভালোবাসার প্রমাণ পাওয়ার জন্য কেন এই নীরব ক্ষোভ আর সজল অভিযোগের মতো যন্ত্রণাদায়ক পথ বেছে নিতে হবে? কাউকে কাঁদিয়ে তাকে অবহেলার বালুকাবেলায় দাঁড় করিয়ে রেখে তার ভালোবাসার গভীরতা মাপার এই যে প্রবণতা, এটাকে তো অনেকেই সম্পর্কের জন্য ক্ষতিকর বা টক্সিক বলে মনে করতে পারেন। নিজের একটা মানসিক নিশ্চয়তা পাওয়ার জন্য অপরজনের আবেগকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানোটা কতটা যৌক্তিক? এই পাল্টা যুক্তিটি আজকের দিনের প্রেক্ষাপটে কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। অবচেতনে বা সচেতনভাবে অপরের আবেগ নিয়ে পরীক্ষা করাটা অবশ্যই একটা বিপজ্জনক খেলা। ঠিক, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, লেখক নিজেও কিন্তু নিজের এই কাজটিকে মহিমান্বিত করার চেষ্টা করেননি। আচ্ছা। হ্যাঁ, চিঠির কোথাও তিনি বলেননি যে তিনি খুব মহৎ কোনো কাজ করেছেন। উল্টো তিনি নিজেকে স্পষ্টভাবে অপরাধী এবং দুঃসাহসী হিসেবে আখ্যায়িত করেছেন। ও আচ্ছা, মানে উনি বুঝতে পেরেছেন যে উনি ভুল করেছেন। একদম, তিনি জানেন যে তিনি একটা ভয়াবহ স্পর্ধা দেখিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো কেন তিনি এই কাজটা করলেন? সেটাই তো ভাবার বিষয়। আসলে মানববন তো সবসময় একটা নিরঙ্কুশ নিশ্চয়তা খোঁজে। বিশেষ করে ভালোবাসার মতো একটা বিমূর্ত আবেগের ক্ষেত্রে মানুষ জানতে চায় তার শিকড় ঠিক কতটা গভীরে পৌঁছেছে। একটা সিকিউরিটি খোঁজে আর কি। হ্যাঁ, লেখক জানতেন এর ঝুঁকি অনেক। তিনি জানতেন এই পরীক্ষায় সম্পর্কটা চিরতরে ভেঙেও যেতে পারে। কিন্তু ভাঙেনি? না, ভাঙেনি। আর এই যন্ত্রণাদায়ক পরীক্ষার ফলে যে অভাবনীয় ফলাফল তৈরি হয়েছে, সেটা প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত। এটি তাদের সম্পর্কের সমীকরণকে এমন এক জায়গায় নিয়ে গেছে যা হয়তো অন্য কোনোভাবে সম্ভব হতো না। আর সেই বদলে যাওয়া সমীকরণটাই হলো দূরত্ব বনাম দুর্ভেদ্য আত্মিক বন্ধনের দ্বন্দ্ব। ঠিক বলেছেন। মানে আমাদের চারপাশে সাধারণত যা দেখা যায়, তাতে অভিমান বা সাময়িক অবহেলা মানুষের মধ্যে দূরত্ব বাড়ায়, দুজনের মধ্যে একটা অদৃশ্য শীতল দেওয়াল তৈরি করে দেয়। হ্যাঁ, অনেক সম্পর্ক তো এই অভিমানের ভার সইতে না পেরে ভেঙেও যায়। একদমই তাই। কিন্তু এই চিঠির ভাষ্য সম্পূর্ণ বিপরীত একটা দাবি করছে। চিঠির দাবি অনুযায়ী অভিমান দূরত্বের বদলে দুটো মানুষের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছে। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে যে এই মান দহন তাদের আত্মার বন্ধনকে আরও দুর্ভেদ্য এবং শাশ্বত করে তুলেছে। মান দহন শব্দটা দারুণ। হ্যাঁ, অভিমানের অনলে দগ্ধ হয়ে ভালোবাসার গতি এতটাই তীব্রতা পেয়েছে যে লেখক বারবার এই অতল দরিয়ায় নিমজ্জিত হতে রাজি।
মানে উনি বারবার এই কষ্টটা পেতে রাজি। হ্যাঁ, কারণ তিনি পদ্মাবতীর স্ফুরিত অধর আর অশ্রুভারাক্রান্ত চোখের গহীনে লুকিয়ে থাকা মরমী মমত্বকে নতুন করে আবিষ্কার করেছেন। আচ্ছা। এই মুখোমুখি হওয়ার মুহূর্তটিকে, মানে এই অভিমানের বোঝাপড়াকে তিনি তুলনা করেছেন ইতিহাসের কোনো অমর ধ্রুপদী কাব্যের এক বিষাদময় অথচ মোহনীয় অধ্যায় হিসেবে। এখানে দূরত্বটা বাহ্যিক, কিন্তু ভেতরের আত্মিক টানটা এই দূরত্বের কারণেই যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে, তাই না? একদম ঠিক। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কামারশালার একটা দারুণ উপমার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। বলুন। ধরুন, একটা লোহার টুকরোকে যখন গনগনে আগুনে পোড়ানো হয়, সাধারণ চোখে দূর থেকে মনে হতে পারে লোহাটা বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে, তাপে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখে তো তেমনই মনে হয়। কিন্তু কামারশালার ভেতরে আসে কি ঘটে? আগুনে পুড়লে লোহা গলে ধ্বংস হয় না, বরং তার ভেতরের সব খাদ, সব দুর্বলতা পুড়ে ছাই হয়ে দেয়। এরপর সেটা ইস্পাতের মতো আরও শক্ত, আরও নিরেট হয়ে ওঠে। দারুণ একটা উদাহরণ। ঠিক তেমনি এখানে অভিমানের আগুনের সম্পর্কটা পুড়ে ছাই হয়ে যায়নি, বরং এই দহন আত্মিক বন্ধনকে অবিনশ্বর করেছে। যে কোনো সম্পর্কের ভেতরেই তো কিছু পলকা স্তর থাকে, কিছু অগভীর সংশয় থাকে। হ্যাঁ, তা তো থাকেই। এই ইচ্ছাকৃত দূরত্বের আগুনে সেই সংশয়গুলো পুড়ে গিয়ে কেবল খাঁটি নিরাশটাই অবশিষ্ট থেকেছে। এই উপমাটি চিঠির মূল দর্শনের সাথে নিখুঁতভাবে মিলে যায়। তাপ যেমন উপাদানের ভেতরের দুর্বলতাগুলোকে পুড়িয়ে তাকে নিখুঁত করে, তেমনি এই ইচ্ছাকৃত অবহেলার ফলে তৈরি হওয়া মানসিক তাপ তাদের সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকা প্রকৃত গভীরতাটাকে বের করে এনেছে। সাধারণ অবস্থায় হয়তো বোঝাই যেত না যে এই বন্ধন কতটা শক্তিশালী। লেখক গভীরভাবে উপলব্ধি করেছেন যে জাগতিক পৃথিবীতে এই মান অভিমান, এই সাময়িক দূরত্ব এক নিমেষের ছায়া মাত্র। মানে এগুলোর কোনো স্থায়ী রূপ নেই। একদমই নেই। কিন্তু এর তলদেশে যে আধ্যাত্মিক স্রোতধারা বয়ে চলেছে তা অবিনশ্বর। আর এই উপলব্ধির জন্যই তিনি বারবার এই দহনের মধ্যে দিয়ে যেতেও প্রস্তুত। আচ্ছা। কারণ তিনি জানেন এই দহনের শেষ প্রান্তে রয়েছে এক চূড়ান্ত পরিশুদ্ধি। কিন্তু এই যে একটা অগ্নি পরীক্ষা হয়ে গেল, কামারশালার আগুনে পুড়ে লোহা যে ইস্পাত হলো, অর্থাৎ বন্ধন যে কতটা দৃঢ় সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো। এরপর কি? এরপরের ধাপটা খুব ইন্টারেস্টিং। এই মনস্তাত্ত্বিক খেলার তো একটা শেষ পরিণতি আছে। লেখক ভালোবাসার গভীরতা মাপতে গিয়ে যে স্পর্ধা দেখিয়েছিলেন, তার ফলাফল তিনি নিজের চোখেই দেখেছেন। কিন্তু যিনি পরীক্ষা নিচ্ছিলেন তিনি তো আর সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না। ঠিক। আর এখানেই তো চিঠির সবচেয়ে আবেগময় এবং ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার অংশটা শুরু। চিঠির শেষাংশে এসে আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক লেখককে দেখতে পাই। মানে ওনার টোনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যিনি এতক্ষণ পরীক্ষা নিচ্ছিলেন, যিনি পরিস্থিতির নিয়ন্ত্রক ছিলেন, তিনি এবার নতজানু। আচ্ছা। চিঠিতে তিনি পদ্মাবতীর কাছে তার রাজকীয় অভিমান বিসর্জন দেওয়ার জন্য বিনীত আর্জি জানাচ্ছেন। লেখক দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন যে তার একমাত্র স্পর্ধা ছিল পদ্মাবতীর অতলান্ত ভালোবাসার গভীরতা পরিমাপ করা। কিন্তু সেই প্রমাণ পাওয়ার পর, সেই অসীম ভালোবাসার প্রমত্ত রূপ দেখার পর, লেখকের নিজের ভেতরের সব অহংকার ধুলোয় মিশে গেছে। তিনি তার নিজের সমস্ত শব্দশৈলী, সমস্ত যুক্তি নিয়ে পদ্মাবতীর হৃদয়ের তরণে দাঁড়িয়ে স্বেচ্ছায় পরাজয় বরণ করছেন। এখানে ক্ষমতার সমীকরণে, বা যাকে আমরা পাওয়ার ডাইনামিক্স বলি, সেখানে একটা বিরাট চমকপ্রদ পরিবর্তন লক্ষ্য করার মতো। একদমই তাই। একটু খেয়াল করলেই বোঝা যায়, যিনি শুরুতে ছলনা করে অবহেলা করেছিলেন, যিনি চাইলেই কাছে আসতে পারতেন কিন্তু ইচ্ছে করেই দূরে ছিলেন, অর্থাৎ পুরো নাটাই যার হাতে ছিল, তিনি শেষে এসে একজন মুগ্ধ পথিক হিসেবে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। তিনি ক্ষমতা প্রদর্শন করে প্রমাণ পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই প্রমাণের ভার এতটাই বিশাল যে তার নিচে তিনি নিজেই এখন অবনত। হ্যাঁ, তিনি ক্ষমা চাইছেন। এটা এক ধরনের মধুর পরাজয় বলা যায়, নিজের অহংকারের পরাজয় এবং ভালোবাসার জয়। এটি নিশ্চিতভাবেই এক মধুর পরাজয়, আর লেখক নিজেই বলছেন যে তিনি এই পরাজয়ে স্বেচ্ছায় বরণ করছেন। তার এই আকাঙ্ক্ষাটা অত্যন্ত তীব্র এবং কাব্যিক। তিনি বলছেন, পদ্মাবতীর এক চিলতে প্রসন্ন হাসিই পারে লেখকের তপ্ত মরু হৃদয়ে স্বর্গীয় প্রশান্তির জোয়ার আনতে। কি সুন্দর একটা লাইন। হ্যাঁ, যে মানুষটি একটু আগে পাষাণ হওয়ার অভিনয় করছিলেন, অন্যের মনে ক্ষতের সৃষ্টি করছিলেন, পরীক্ষা শেষে তার নিজের হৃদয়ই এখন তপ্ত মরুভূমিতে পরিণত হয়েছে। আর সেখানে প্রশান্তির বৃষ্টি আনতে পারে কেবল ওই অপর মানুষটির একটি হাসি। একদম।
এখানে প্রেমের কাছে, ভালোবাসার কাছে সব ধরনের যুক্তির সম্পূর্ণ বিলুপ্তি ঘটেছে। লেখক বুঝতে পেরেছেন যে ভালোবাসার গভীরতা মাপার স্পর্ধা তিনি দেখিয়েছেন ঠিকই, কিন্তু সেই অতুলান্ত প্রেমের সাগরে ডুব দেওয়া ছাড়া, সেখানে আত্মসমর্পণ করা ছাড়া তার আর কোনো নিজস্ব অস্তিত্ব নেই। এই চিঠিটি সত্যি বলতে কেবল একটি সাধারণ প্রেমপত্র নয়, এটি মানব মনের, বিশেষ করে প্রেম, অধিকারবোধ এবং অভিমানের এক অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক রূপরেখা। একমত। এই বিশ্লেষণ থেকে একটা পরিষ্কার বিষয় কিন্তু উঠে আসে। সম্পর্কের ভেতরে সাময়িক অভিমান বা ক্ষোভ মানেই যে সম্পর্ক ভেঙে যাওয়া বা দুর্বল হয়ে পড়া, তা কিন্তু নয়। একদমই না। বরং এটি আত্মিক শিকড় কতটা গভীরে প্রথিত তা প্রমাণের একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। জাগতিক মান অভিমান ক্ষণস্থায়ী হলেও এর অন্তরালে বয়ে চলা আধ্যাত্মিক স্রোতধারা যে অবিনশ্বর, এই বোধটি দৈনন্দিন জীবনে সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। হ্যাঁ, অনেক সময় সম্পর্কের ছোটখাটো টানাপোড়েন বা অভিমানকে খুব নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। মনে করা হয় যে এই বুঝি একটা স্থায়ী দূরত্ব তৈরি হলো। রাইট। কিন্তু এই চিঠির দর্শন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যদি প্রত্যাশার আকাশ সত্যিই অসীম হয়, তবে সেই অভিমান দূরত্বের বদলে বরং দুটো মানুষকে আরও কাছে নিয়ে আসে। এটি আত্মাকে পরিশুদ্ধ করে এবং বন্ধনকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা জাগতিক কোনো সাধারণ মাপকাঠিতে মেপে দেখা আসলে সম্ভব নয়। আর আলোচনার একদম শুরুতে যে ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রেস টেস্টের উপমাটা ছিল, সেখানে একটা বড় পার্থক্য এবার পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, সেই কাঠামোর ভাঙনের বিষয়টা ঠিক, একটা জড় কাঠামো ভাঙবে কিনা সেটা বোঝার জন্য চাপ দেওয়া হয়। কাঠামোটা ভেঙে গেলে সেটা সোজা বাতিল। কিন্তু মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই স্ট্রেস টেস্টের ফলাফল সম্পূর্ণ ভিন্ন। একদম ভিন্ন। এখানে চাপ দিলে, আঘাত দিলে সম্পর্কটা বাতিল হয় না, বরং সেই অভিমানের আগুন পার হওয়ার পর সম্পর্কটা ইস্পাতের চেয়েও শক্তিশালী এক বন্ধনে রূপান্তরিত হয়। অন্তত এই চিঠির দর্শনে সেটাই প্রমাণিত হয়েছে। কারণ মানুষের আবেগ কোনো মৃত জড় পদার্থ নয়। এর ভেতরে প্রাণ আছে, পরিবর্তনের ক্ষমতা আছে, আর সবচেয়ে বড় কথা, এর ভেতরে একে অপরকে আঁকড়ে ধরার এক তীব্র আধ্যাত্মিক আকাঙ্ক্ষা আছে, যা যে কোনো আঘাতকে শক্তিতে পরিণত করতে পারে। একদম ঠিক বলেছেন। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে একটি বিশেষ ভাবনা সামনে এসে দাঁড়ায়। সেটা কি? চিঠির ভাষ্যমতে অভিমান হল অসীম প্রত্যাশা এবং গভীর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। তাহলে কি এই উপসংহারে পৌঁছানো যায় যে দুটি মানুষের মধ্যে যদি কখনো কোনো মান অভিমান, সাময়িক দূরত্ব বা সংঘাত না থাকে, তবে সেই সম্পর্কটি আসলে সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, বরং সেখানে আত্মার কোনো গভীর বন্ধনই তৈরি হয়নি? খুব সুন্দর একটা প্রশ্ন। ভালোবাসার অস্তিত্ব প্রমাণের জন্য, ভেতরের ইস্পাতকে চিনে নেওয়ার জন্য কি কিছুটা দহনের প্রয়োজন অনিবার্য? যদি আগুনে নাই পড়ে, তবে কি আদৌ জানা সম্ভব যে ভেতরের লোহাটা কতটা খাঁটি? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটি হয়তো দীর্ঘস্থায়ী ভাবনার খোরাক হয়ে রইল। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।